কোয়ারেন্টিন সহ নানা ইস্যুতে লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্ত মানতে রাজি নয় বিসিবি। আটকে গেছে টাইগারদের সফর। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। শ্রীলঙ্কার আচরণ অপেশাদার বলছেন বিশ্লেষকরা। ওদের হেলথ মিনিস্ট্রি থেকে আপনার এগুলো দিয়েছে, বাট এগুলো ক্রিকেটের ক্ষেত্রে হবে না। সঠিক সিদ্ধান্ত মত সমর্থকদের। ক্রাউডটা আমাদের বাংলাদেশের খেলার মধ্যে এই ক্রাউডটা আপনি দেখতে পাচ্ছেন না অনেক দূরে, আমরা এটাই মিস করতেছি। হঠাৎ করে গিয়ে একটা সিরিজে অ্যাটেন্ড করা তাদের পারফরমেন্সের জন্য একটা খারাপ দিক। বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে এটার সাথে আমরা সমর্থন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কয়েক মিনিটের শুনানিতে ওসি প্রদীপের পাহারায় কয়েকশো পুলিশ। দুদকের মামলায় কারাগারে, সিনহা হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। বরিশালে পারাবাত লঞ্চের কেবিন থেকে নারীর মৃতদেহ উদ্ধার, সঙ্গে থাকা ব্যক্তি লাপাত্তা, সিসিটিভির ফুটেজ দেখে খুঁজছে। পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 15, আধিপত্য বিস্তারের জের, পাল্টাপাল্টি দোষারোপ। এবং অবৈধ গ্যাস সংযোগে রাজধানী যেন টাইম বোমা, লাইনম্যানদের নিয়ন্ত্রণে বস্তিসহ অনেক আবাসিক এলাকা, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বাতিলই হলো শ্রীলঙ্কায় টাইগারদের সফর। বিসিবি কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, লঙ্কান বোর্ডের দেয়া শর্তগুলো বাস্তবসম্মত নয়। শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু হবে বলেও জানান তিনি। কদিন আগেই হঠাৎ করে সুর পাল্টে ফেলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাই তো বাতাসে গুঞ্জন বাতিল হতে পারে টাইগারদের লঙ্কা সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলতে অদ্ভুত কতগুলো শর্ত দিয়েছিল এসএলসি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি বৈঠকে বিসিবি কর্তারা। লঙ্কান বোর্ডের সঙ্গে বিসিবির মতের অমিল কোয়ারেন্টিন নিয়ে। শুধু তাই নয়, কত সদস্যের দল যাবে শ্রীলঙ্কায় তা নিয়েও দেখা দেয় মত পার্থক্য। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন বোর্ড সভাপতি। আমাদের এখানে ডোমেস্টিক লিগ হচ্ছে, এতগুলো টিম খেলছে, এত প্লেয়ার খেলছে, নেশন ওয়াইড কোনো সমস্যা নাই। আমাদের একটা টিমের জন্য এত বিরাট ঝামেলা, মানে কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন। এইটা তো আসলে আমরা কখনো, আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, কেউ এরকম ফেস করেনি। তাতে করে মনে হচ্ছে দের ইজ সামথিং, কিছু একটা আছে যেটা আমরা জানি না। নেট বোলার দিবে যে দেশে, যে কোনো দেশে খেলতে গেলে, ওরাও এটা তো দিচ্ছেই না, আমাদের এখান থেকেও নিতে দিবে না। খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা দিয়েছে, এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। এদিকে শ্রীলঙ্কা সফর দিয়ে প্রায় 8 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেটা সুতোয় ঝুলে যাওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চায় বিসিবি। আমরা নিজেরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করে দেবো এখনই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবো, মানে এখন যেহেতু কোচিং স্টাফরা আছে ওরাও থেকে যাবে। আমরা একটা কিছু, আমরা ছেলেরা অনেকে খেলার বাইরে এতদিন ধরে, ওদেরকে আবার খেলার মধ্যে নিয়ে আসবো। যে আমরা তো সব ক্লাবগুলোকে যেমন আমি ম্যানেজ করতে পারবো না, যেইটুক আমরা ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই আমরা করবো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলে এখনই অবশ্য সিরিজের এপিটাফ দেখছে না বিসিবি। জরুরি বৈঠকে নেওয়ার সিদ্ধান্তে এসএলসিকে চিঠি পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। এবার তারা নমনীয় হলে হয়তো আবারও আলোর মুখ দেখবে টাইগারদের লঙ্কা সফর। আমরা এগিয়ে যাব, ওরা যদি এই যত তাড়াতাড়ি উত্তর দেয় তত তাড়াতাড়ি ভালো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আচরণ অপেশাদার বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। এদিকে জাতীয় দলই নয়, ধাক্কা খেল হাই পারফরমেন্স ইউনিট এইচপি দল। লঙ্কান এইচপি দলের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তাই নতুন করে ভাবতে হচ্ছে এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়কে। গেল জুনে করোনার মহামারীর ভয়ানক আতঙ্কের মাঝেই ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডের মাটিতেই ক্রিকেটের হয় পুনর্জন্ম। ক্যারিবীয়দের বিপক্ষে সফল সিরিজের পর পাকিস্তান সফর করে ইংল্যান্ডে। কয়েকদিনের কোয়ারেন্টিনে নিয়মিত অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। আর অস্ট্রেলিয়া তো কোনো কোয়ারেন্টিন ছাড়াই টি-20 আর ওয়ানডে সিরিজ খেলছে ইংলিশদের মাটিতে।
বাংলাদেশ শ্রীলঙ্কার 3 ম্যাচের টেস্ট সিরিজ গেল আগস্টেই নির্ধারণ হয়। লঙ্কান ক্রিকেট বোর্ড 1 সপ্তাহের কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের কথা বলে আসছিল বিসিবিকে, কিন্তু শনিবার এক চিঠিতে সিরিজের আগ মুহূর্তে তাদের বেঁধে দেওয়া শর্তগুলোর সাথে নেই কোনো মিল। বাট এগুলো ক্রিকেটের ক্ষেত্রে হবে না, এটা যেহেতু ইংল্যান্ডও অনেক হোস্ট করেছে আপনার 2-3টা দল, সো ইংল্যান্ডের সাথে যদি তুলনা করেন এটা অনেক কঠিন টিম ক্রিকেটের জন্য, সো এটা আমাদের জন্য ডিফিকাল্ট। এটার জন্য আমরা সত্যি খুবই এটা আমাদের জন্য দুঃখজনক। এদিকে বাংলাদেশ এইচপি দলের ফিরতি সফর ছিল শ্রীলঙ্কায় একই সময় বাংলাদেশ জাতীয় দলের সাথে। সেখানে লঙ্কা এইচপি দলের বিপক্ষে একাধিক ম্যাচ ছিল বাংলাদেশ এইচপি দলের। যুব বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারদের বাজিয়ে দেখার দারুণ একটা সুযোগ ছিল বিসিবির সামনে। শ্রীলঙ্কার এইচপি দলের বিপক্ষে তো খেলা হচ্ছেই না, বরং কদিন আগে লঙ্কান ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে জানিয়ে দেয় বাংলাদেশ জাতীয় দলের সাথে এইচপি দলের যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তারা আসতেই পারবে না সেই সফরে। এইচপির ব্যাপারটাও ছিল, যেখানে আমাদের একটা বড় সুযোগ ছিল এখানে গিয়ে আমাদের ক্যাম্পটা শুরু করা এবং ন্যাশনাল টিমকে অ্যাসিস্ট করা, হেল্প করা, যেহেতু ওরা অনেক ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা যেটা অ্যারেঞ্জ করে নিয়ে যেতাম সেটাও হচ্ছে না, সো এখন আমাদের নতুন করে ভাবতে হবে। তাই শুধু জাতীয় দলই নয়, বিশ্বকাপ জয়ী যুব দলের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। টাইগারদের লঙ্কান সফর আটকে যাওয়া নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, জানাবো সংবাদের শেষাংশে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। এবার স্ত্রীর অর্জিত অবৈধ সম্পত্তির মামলায় কারাগারে পাঠানো হলো টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাসকে। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুপুরে পুলিশের করা পাহারায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। অবশ্য তার আগে পুরো আদালত ভবন কর্ডন করে রাখে কয়েকশো পুলিশ সদস্য। মাত্র কয়েক মিনিটের শুনানি শেষে আদালত তাকে দুদকের দায়েরকৃত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে নামী আসামি, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং ক্ষমতার অভাবে মানি লন্ডারিং অপরাধ আছে, সুস্পষ্ট অভিযোগ আছে। সুতরাং আমরা সেই বিষয়টা নিবেদন করেছি, মাননীয় আদালত শুনানি ক্রমে তাকে এই মামলায় সন্নিবেশ করেছেন। মূলত এটি প্রদীপের স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অর্জনের মামলা, কিন্তু বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আদালতে প্রদীপের পক্ষ থেকে তার আইনজীবী জামিনসহ 4টি আবেদন জমা দেন। আদালত আগামী 20 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। এই সম্পত্তিটা ওর শ্বশুর দেখালো, বলছে যে এটা অসৎ উপায়ে অর্জিত টাকায় কেনা হয়েছে, এটা তো রিমোট প্রমাণ সাপেক্ষ, ওর ডাইরেক্ট কোনো রিলেশন নেই। 3,95,00,000 টাকা সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন 23শে আগস্ট এই মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রদীপ দাস অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারে গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে র্যাব। প্রাথমিক শুনানি শেষে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। র্যাব 15-এর কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, সিনহা হত্যা মামলায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে রুবেল শর্মার নাম উঠে আসে। এরপর গতরাতে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিনহা হত্যায় জড়িত সন্দেহে রুবেল শর্মাকে গ্রেফতার দেখানো হয়। সে ওসি প্রদীপের ঘনিষ্ঠ বলে জানা গেছে। গত 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সন্ধ্যার সময় আরও থাকছে। আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেয়া থেকে দৃষ্টি সরাতেই সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন। রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। 14 বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় 26। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আরব। ফিরেছে সে, তবে কফিনবন্দি হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার উম্মে কুলসুমের মৃত্যুতে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের উম্মে কুলসুম।
মাত্র 14 বছর বয়স হলেও বয়স বাড়িয়ে 26 করে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন দালাল রাজ্জাক। পরে আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট তৈরি করে রিক্রুটিং এজেন্ট মেসার্স MH ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় তাকে। চুক্তি অনুযায়ী কোম্পানিতে নিয়োগ না দিয়ে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয় তাকে। এরপর তার উপর শুরু হয় গৃহকর্তার শারীরিক নির্যাতন। এক পর্যায়ে গত 9 আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবার তার লাশ দেশে আনা হলে গত শনিবার নিজ গ্রামে দাফন করা হয়। দালাল ও রিক্রুটিং এজেন্সির কাছে অমানসিক নির্যাতনের কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। আমার মায়ের দুইটা বাম চোখটা কানা করছে, ডাইন 8টা ভাঙছে, কোমর থেকে নিচটা আলগা করছে, কইরা সাইরা তারপরে কিতা করছে, ওষুধ পানি দিছে না। বাংলাদেশ সরকারের কাছে ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠু বিচার চাই, দালালের বিচার চাই। ট্রাভেলসের মালিকেরও যথেষ্ট বিচার চাই এবং যে দালাল নিছে দালালেরও যথেষ্ট বিচার চাই। আমরা সরকারের কাছে এটি আবেদন করছি, এটাই বিচার যেমন আমরা সুস্থ বিচার পাই। দালাল সহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যদি তারা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চায়, সেটা অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবার যখনই আসবেন বা তাদের জন্য যা করণীয় থাকে রাষ্ট্রের পক্ষ থেকে আমি সমস্ত কিছু ব্যবস্থা আমি গ্রহণ করব। 2019 সালের 7 মে সৌদি আরবে যায় উম্মে কুলসুম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বরিশালে লঞ্চের কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে সিআইডি। একই সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীর সঙ্গে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় রোববার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে এক নারীকে নিয়ে পারাবাত 11 লঞ্চের 391 নম্বর কেবিনে ওঠেন কামরুল নামে এক যুবক। সোমবার ভোরে লঞ্চটি বরিশাল নদী বন্দরে পৌঁছায়। অন্য যাত্রীরা নামার পর শুধু ওই কেবিনের যাত্রী না নামায় খোঁজ নিতে যান কয়েকজন স্টাফ। এ সময় কেবিনের দরজা খোলা এবং ওই নারীর লাশ ভেতরে পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে লঞ্চের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। জিজ্ঞাসা করছি যে রাত্রে খাবার দাবার কিছু লাগবে নাকি, সে লাইট অফ ছিল, দরজা খুলে বলছে না লাগবে না কিছু। কেবিন বয় এখানে আসছে বিল নেওয়ার জন্য, খাবারের বিল নেওয়ার জন্য। তখন দেখা যায় যে রুমটা খোলা। তখন রুম খোলা দেখার পরে উনি এভাবে শুয়ে আছে। মহিলাকা আছে আর লগে কোনো কিছু নাই। তারপরে সিসি ক্যামেরা আছে, ওনার কাছে দেখা গেছে যখন পুরুষ সাথে উঠছে সিসি ক্যামেরায় ফুটেজ আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনা তদন্তে নৌ ও থানা পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডি। সিসিটিভি ফুটেজ অলরেডি দেখেছি। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো আলামত পাচ্ছি না যে এটা কি মার্ডার না পরিকল্পিত কিছু একটা। অবজারভেশন আছে, সিআইডি টিম আসছে, আমরা দেখে পরবর্তীতে আমরা বুঝতে পারবো। উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। সময় সংবাদ, বরিশাল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের নির্বাচনী সভায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় পাবনা 4 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। দুপুরে কেন্দ্রীয় নেতাসহ অতিথিদের স্বাগত জানাতে কার্যালয়ের সামনে অবস্থান নেন স্থানীয় নেতাকর্মীরা। সেখানে দাঁড়ানোকে নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সঙ্গে সাধারণ সম্পাদক ইসাহাক মালিথার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাধীনতা বিরোধী এবং নৌকা বিরোধী তারা একটা ষড়যন্ত্র করে এই ধরনের একটা অনভিপ্রেত ঘটনা তারা ঘটিয়েছে। নৌযান বিষয়ে রাজনীতিতে জিতুক, এটা কিন্তু মেয়র মিন্টু গ্রুপ চায় না। আমাদের ঈশ্বরদীতে এমন কিছু হয়ে থাকে গন্ডগোল করতে হবে। নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে এবং সেইটা আমরা সমাধান করার চেষ্টা করছি, আশা করি সমাধান হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 26 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4759 জনে। সেই হিসেবে মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো বাংলাদেশ। চীনে এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন 4735 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,847 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,42,696 জনের।
গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1812 জন। মোট আক্রান্ত 3,39,332। গত 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,759 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,512 জন। মোট সুস্থ হয়েছেন 2,43,155 জন। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 3 বছর হতে চলল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিজ দেশে ফেরত যাওয়া উচিত, আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিত্ররাষ্ট্র তুরস্ক। এ সময় মুজিব বর্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তুরস্ক থেকে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। শুরুতে নবনির্মিত বাংলাদেশ ভবনের প্রামাণ্য চিত্র দেখানো হয়। নিজস্ব এই ভবন তৈরি করতে খরচ হয় প্রায় 43,50,00,000 টাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বপক্ষ ত্যাগী 2 সৈনিকের মতো অন্য সৈন্যদের মুখ খোলা ঠেকাতেই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ ঘটনায় কেবল সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোকে যথেষ্ট মনে করছেন না তারা। কমল দিকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। রাখাইনের স্থানীয় গণমাধ্যম বলছে, গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামের উপকূলে ভেড়ে মিয়ানমার সেনাবাহিনীর লজিস্টিক শিপ। সেখান থেকে মাছ ধরার ট্রলারে চড়ে মিয়ানমার সেনাবাহিনীর 1000 খানেক সদস্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আসে। তারা নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এর নেপথ্যে সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর 2 সদস্যের স্বপক্ষ ত্যাগ করে গণহত্যার তথ্য ফাঁস করার ঘটনা কাজ করেছে। ওই পুরানো সৈন্যগুলি এখনো পর্যন্ত ইয়াতে আছে, সেখানে সিটুয়েতে বা রাখাইন স্টেটে তারা আছে। তো সেখান থেকে তাদেরকে সরিয়ে না নিলে হয়তো স্বপক্ষ আরও সৈন্য দল ত্যাগ করতে পারে। তারা এই নির্বাচনের আগে সামরিক বাহিনী এটাই দেখাতে চাচ্ছে যে তারা আন্তর্জাতিক যেই মিডিয়া অ্যাটেনশন বা যেই ধরনের কথাবার্তা হচ্ছে তাকে তোয়াক্কা করছে না। তাদের তোয়াক্কা করার কোনো কারণই নেই। সামরিক বাহিনী প্রচণ্ড শক্তিশালী, এখনো তারা বুড়ো আঙ্গুল দেখাতে পারে পুরো পৃথিবীকে। পুরো আন্তর্জাতিক মহলকে স্পষ্ট করে দেওয়া উচিত যে মিয়ানমার একেবারে যে আইসিজের যে প্রভিশনাল ভার্ডিক্ট সেটা তারা অমান্য করছে। অন্য কথায় আইসিজেকে তারা তোয়াক্কা করছে না, এবং নতুন যেন স্টেপ না হয়। এবং আমি মনে করি একটা সময় এসেছে স্যাংশনের কথাটা বড় আকারে বলা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এই মুহূর্তে দুদেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে গেল বাংলাদেশের 1,500 টন ইলিশের উপহার। উচ্ছ্বসিত কলকাতার বাঙালিরা, পদ্মাপাড়ের মামাঘাট ইলিশে সয়লাব। রাজধানী ও এর আশপাশে জালের মতো ছড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ। বস্তি থেকে শুরু করে আবাসিক এলাকায় লাইনম্যানরা নিয়ন্ত্রণ করছে এসব অবৈধ সংযোগ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দেরি হয়ে গেছে অনেকটাই। এখনই লাগাম না টানলে পরিণতি হবে ভয়াবহ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তিতাস। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এটা তো নিচ্ছেন, নিজ দায়িত্ব নিয়ে নিচ্ছেন নাকি? এটা তো বৈধ না, আপনি জ্বালানটা নিচ্ছেন, তাই না? এটা অনুমতির তোয়াক্কা নেই নিষেধের বালাই। কিন্তু সে কাজ করেন, কার্ড আছে? কার্ড আছে বাসায়। বলছি করাইল বস্তির অন্দরের কথা। এই এক বস্তিরই প্রায় 1 লাখ মানুষ বছরের পর বছর ব্যবহার করছেন অবৈধ গ্যাস। গ্যাস চলতেছে হচ্ছে এই পাইপ দিয়ে? হ্যাঁ, এই যে চিকন পাইপ, প্লাস্টিক পাইপ, তাই না? প্লাস্টিকের পাইপ। তো এটা কি রিস্কি না? মানে এটা কি অনেক সময় লিক হয় না? কিন্তু তারপরও করতে হচ্ছে। অনুসন্ধান বলছে করাইল বস্তির বউবাজার এলাকার গ্যাসের সরবরাহ লাইন নিয়ন্ত্রণ করেন মোমিন। আপনি সারাদিন খুঁজেও পাবেন না। নামের উপর দিনে গ্যাস পাবেন সবাই দিনে, কিন্তু আমরা চেহারা দেখি না। কিন্তু
যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের নেতা বনে যান মোমিন। বর্তমানে তাঁতিলীগের বনানী থানার নামধারীই সহসভাপতিকে তার বস্তির চেম্বারে পাওয়া যায়নি। 3টি মুঠোফোনে 4 দিন ধরে ফোন করেও বন্ধ পাওয়া যায়। শুধু বস্তি নয়, সব শ্রেণীর আবাসিক এলাকাতেও ছড়িয়ে গেছে অবৈধ সংযোগ। অনেকটা জেনে বুঝেই মানুষ তার ঘরে ডেকে আনছেন ঝুঁকি। আশুলিয়ার এমনই এক এলাকার নাম জহরচন্দ্রা। অনেক সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে চলে উচ্ছেদ। কয় টাকা দিচ্ছেন আপনারা? 35,000 টাকা দিয়েছি। তাহলে সমস্যা কোথায়? সর্ষের ভেতরে কি ভূত রয়েছে? 1-1.5 বছর আগে আমরা উচ্ছেদ করেছি। আমার বছর সবাই বলে ভাড়াটিয়া, সবাই বলে ভাড়াটিয়া। লাইন নিতে হাজার হাজার টাকাও দিয়েছিলেন এলাকাবাসী। এই লাইনগুলো থেকে মূলত তারা গ্যাসের চুলা ব্যবহার করতেন। অভিযানের খবর পেয়ে তারা সবাই চুলাগুলো খুলেছেন এবং খুলে তারা খড়ির চুলায় কিন্তু রান্না করা শুরু করেছেন এবং সময় সংবাদের ক্যামেরা দেখে তারা চুলো ফেলে রান্না ফেলে কিন্তু পালিয়ে গেছেন। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। যদিও মুঠোফোনে জানানো হয়েছে করোনার কারণে অভিযান বন্ধ ছিল, তবে তা আবারও পুরোদমে শুরু হবে। যেগুলি নলেজে আছে সেগুলি আমরা দ্রুত আর কি এগুলি করার চেষ্টা করতেছি, করে ফেলাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। নগর পরিকল্পনাবিদদের আশঙ্কা, জালের মতো ছড়ানো অবৈধ গ্যাস সংযোগে পরিণতি হতে পারে ভয়াবহ। পুরো নগরীর অনেকাংশ জুড়েই টাইম বাউন্ডের মতো ছড়িয়ে আছে। গ্যাস কর্তৃপক্ষের চরিত্র হচ্ছে একবার যদি লাইন দেওয়া যায় তারপরে লাইনম্যানের কর্তৃত্বে চলে যায় সবকিছু। অবৈধ সংযোগ উচ্ছেদে মাঝে মাঝেই লোক দেখানো অভিযান চলে, কিন্তু আড়ালে থেকে যায় অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীরা। আর যে কারণে একই এলাকায় আবারও বসে অবৈধ সংযোগ, আর এতে করে সরকার হারায় কোটি কোটি টাকার রাজস্ব। তিতাসেরই এক হিসেব বলছে ঢাকাসহ আশেপাশের 4 জেলায় অবৈধ সরবরাহ লাইন রয়েছে প্রায় 250 কিলোমিটার। সাতেকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। উপহার হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আবারও পদ্মার ইলিশের স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। চলমান কোভিড বাস্তবতায় জেলেরা মাছ ধরতে যেতে না পারা সহ নানা সমস্যার কারণে এবার পশ্চিমবঙ্গের ইলিশও বাঙালিদের পাতে প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় প্রায় 1,500 টন পদ্মার রূপালী ইলিশ পেতে চলেছেন কলকাতার বাঙালিরা। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল 500 টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। বাংলাদেশের মাছ আসলে এখানে দাম ভালোই হবে। বাজারে না আসা পর্যন্ত, না কেনা পর্যন্ত বুঝতে পারবো না কত কি কেনা বা কি। এরই মধ্যে প্রথম চালানটি বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। প্রথম এই চালানে মাছ রয়েছে 12 টন। আগামী 1 মাসের মধ্যে ধাপে ধাপে এই 1450 টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে জানানো হয়েছে। আমাদের মিডল ক্লাস ইলিশ প্রেমীরা এই মাছ খেতে পারবে। আমাদের বাঙালিরা অরন্ধন করেন, অনেকে বাড়িতে পুজো করেন, ইলিশ মাছটা খায়, সেই জন্য ইলিশ মাছের প্রয়োজন আছে। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। অনির্দিষ্টকালের জন্য বিশ্বের সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে নির্দেশনা কার্যকরের আদেশ দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। হাফসা, যেমনটি বলছিলেন যে এই তথ্যটি কিন্তু আমরা দুপুরের পর থেকেই শুনতে শুরু করেছিলাম। বিশেষ করে আমদানি রপ্তানির সঙ্গে যারা জড়িত, সীমান্ত বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, তারা বলতে শুরু করেছিলেন। কিন্তু সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে কিছুক্ষণ আগে। আমাদের কাছে সেই সরকারি যে নোটিশ সেটি এসে পৌঁছেছে। আপনি জানেন যে ভারতের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ করে নাফেড নামের একটি সংস্থা। এটি মূলত ভারতের বাণিজ্য দপ্তর, বৈদেশিক বাণিজ্য দপ্তরের অধীনে, এবং সেই নাফেদের তরফ থেকে বাংলাদেশ হাইকমিশন
কমিশন এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে প্রেরিত তথ্যে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশই অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস এবং হাই কমিশন অফিসেই তারা পাঠিয়েছে যে স্থানীয় বাজারের চাহিদা এবং বন্টন, উৎপাদন বন্টন এবং চাহিদা অনুযায়ী উৎপাদন বন্টনকে ভারসাম্য রাখতে কিন্তু সেইটি এই পেঁয়াজ বিদেশে রপ্তানি বন্ধ করা হবে এবং সেটি ইমিডিয়েট কার্যকর করার জন্য বলা হয়েছে। এবং ইতিমধ্যে যেটা আপনি জানতে পেরেছেন যে ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে যে পেঁয়াজ যাওয়ার জন্য যে অপেক্ষা করছিল সেই সীমান্তবর্তী বহু এলাকা, আপনি জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 7টি সীমান্ত দিয়ে, এই স্থল সীমান্ত দিয়ে কিন্তু এই আমদানি পণ্য, ভারতের পণ্য এবং বাংলাদেশের পণ্যের মধ্যে কিন্তু পণ্য আমদানি রপ্তানি হয়। সেখানে কিন্তু বাংলাদেশে ভারতের এলাকায়, ভারতের সীমান্তে কিন্তু এই বহু ট্রাক, পেঁয়াজ বোঝাই ট্রাক কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছে। হাফসা, আপনাকে বলে রাখি যে এই ক্রাইসিসটা হওয়ার কারণ আপনি জানেন যে দক্ষিণ ভারতে মূলত নাসিক এবং পুনে থেকে এই পেঁয়াজ আসে এবং আপনি জানেন যে ভারতের সবচেয়ে কোভিডে আক্রান্ত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এবং সেখানে একটা বড় প্রভাব পড়েছে এই পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে। সে কারণেই কিন্তু তারা বাধ্য হয়েছে ভারত সরকার যে আপাতত বিদেশে পেঁয়াজ রপ্তানি করা। এই ছিল আমার কাছে শেষ। হাফসা, ভারতের আপাতত আমার কাছে এই ছিল সব শেষ। অনির্দিষ্টকালের জন্য বিশ্বের সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত। এই বিষয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। লঙ্কা সফর বাতিল হওয়ায় হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। দীর্ঘদিন পর টাইগাররা আন্তর্জাতিক খেলায় ফিরবে সেই আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তবে হতাশ হলেও বিসিবি সভাপতির সিদ্ধান্তকে যৌক্তিক মানছেন তারা। হতাশাজনক কারণ আছে আপনি যে ক্রাউডটা আমাদের বাংলাদেশের খেলার মধ্যে, এই ক্রাউডটা আপনি দেখতে পাচ্ছেন না অনেক ধরে, আমরা এটাই মিস করতেছি। যথোপযুক্ত সিদ্ধান্ত বিসিবি নিচ্ছে, বিকজ শ্রীলঙ্কাতে তারা যাচ্ছে কিন্তু সেখানে তারা প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে না। সিরিজটি বাতিল হয়েছে, এটার জন্য এটা আমাদের জন্য খুবই হতাশার। আর বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে এটার সাথে আমরা সমর্থন। 14 দিনের কোয়ারেন্টাইন এরকম মেনটেন করতে হবে, এরকম করতে হবে, এটা অযৌক্তিক আমার মতে। আমি বিসিবির সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করছি। আমরা যদি প্র্যাকটিস করতে না পারি, 14 দিনের যে কোয়ারেন্টাইন শর্ত দিচ্ছে এটা তো মেনটেন করতে পারবে না। প্র্যাকটিস ছাড়া তো কেউ খেলতে পারবে না এখন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনির্দিষ্টকালের জন্য বিশ্বের সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত। দেশের বাজারে এখনই বেড়ে গেছে দাম, বিপাকে আমদানিকারকরা। কয়েক মিনিটের শুনানিতে ওসি প্রদীপের পাহারায় কয়েকশো পুলিশ। দুদকের মামলায় কারাগারে, সিনহা হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। এবং লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্তে হবে না টাইগারদের সফর। বনে নিয়ে কোয়ারেন্টিন সহ নানা ইস্যুতে শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু, জানালেন বিসিবি সভাপতি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।